stretching light. নমস্তে, অ্যাপোলো ক্লিনিক্যালস ডিয়ার ডক্টর আপনাদের স্বাগত জানায়। আপনাদের সঙ্গে আমি রিনি। আমাদের সঙ্গে তিনটি বিভাগ, প্রথম বিভাগ ভিজিটিং আওয়ার, দ্বিতীয় বিভাগ ফ্যাসিলিটিস, আর একদম শেষ বিভাগটির নাম দ্য ট্রুথ অ্যাবাউট। আপনারা সবাই জানেন এইভাবেই আমরা সাজিয়ে রেখেছি আমাদের অনুষ্ঠানটিকে। একদম শুরুতেই ভিজিটিং আওয়ার, যেখানে আজ রয়েছেন ডক্টর সৈকত গুপ্ত। তার সঙ্গে আলোচনা হবে ক্যান্সার নিয়ে। নমস্তে ডক্টর, অ্যান্ড ওয়েলকাম টু ডিয়ার ডক্টর। আপনার কাছ থেকে আমি জানতে চাইব যে ক্যান্সার, এই ক্যান্সার শব্দটা অর্থ কী? এটা খুব সোজা করে বোঝাতে গেলে একটা উদাহরণ নেওয়া যাক। শরীরে যদি কোথাও কেটে যায়, ধরুন আপনার হাতে কেটে গেল, সেটা হিল করে তো? হিল কী করে করে? চারপাশের সেলগুলি এসে ওই জায়গাটাকে ভরাট করে দেয়। তার মানে একটা ইনজুরি হলো, সেটাকে রিপেয়ার করার জন্য একটা সিগন্যাল গেল শরীরের কোথাও, ব্রেনে বা কোথাও, একটা স্টার্ট সিগন্যাল এলো, সেলগুলি ডিভাইড করা শুরু করলো, করে ক্ষতটা ভরাট হয়ে গেল। যখন ক্ষতটা ভরাট হয়ে গেল তখন একটা স্টপ সিগন্যাল এলো যে সেলস প্লিজ স্টপ ডিভাইডিং, ক্ষতটা ভরাট হয়ে গেছে, আর তোমাদের ডিভাইড করার দরকার নেই। এই স্টপ সিগন্যালটা শরীরের একটা ইনএট, একদম ভেতরে মলিকুলার সিগন্যাল, এবং যে কোনো জায়গায় ইনজুরি হলে এটা কাজ করে। আচ্ছা, তাহলে স্যার এই ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি? আমি কি করে বুঝবো যে আমার ক্যান্সার হয়েছে, বা কাউকে দেখালে পরে সে কি করে বুঝবে যে ক্যান্সার হয়েছে? ক্যান্সারের কতগুলি কার্ডিনাল সাইন্স অ্যান্ড সিমটমস আমরা যেটা বলি, প্রাথমিক লক্ষণ, এবং এটা একটা ইউনিভার্সাল হেলথ এডুকেশনের পার্ট হওয়া উচিত। কারণ জিনিসটা এমনই যে ক্যান্সার প্রথম দিকে কোনো ব্যথা সৃষ্টি করে না, যে কোনো জায়গার ক্যান্সার। এটা চলতি কথাটা আছে, ক্যান্সার খুব পেনফুল অসুখ। এই পেনফুলটা কিন্তু পুরোপুরি শেষের দিকে। আচ্ছা, প্রথম দিকে ক্যান্সার কোনো সিমটমই দেয় না। ব্রেস্টের ভেতর ক্যান্সার বা খুব কমন ব্রেস্ট ক্যান্সার, কোনো ব্রেস্টে ব্যথা প্রডিউস করে না, ব্রেস্টের মধ্যে একটা পিণ্ড মতন হয়ে বসে থাকে। কাজে আমরা যদি ওপর থেকে শুরু করি, মুখ বা গলা এরিয়ায়, মুখের ভেতর যে কোনো ঘা যেটা সারছে না, জিভে কোনো ঘা যেটা সারছে না। ডিউরেশন স্যার, মানে কত দিনের মধ্যে সারছে না? আমরা বলি অ্যাপ্রক্সিমেটলি 1 মাস যদি কোনো ঘা সারছে না। আচ্ছা। শরীরের কোথায় প্রত্যেকটি যে সিমটমের কথা বলবো, এগুলো সব ধরে নিন আপনি 1 মাস। আচ্ছা। 1 মাসের বেশি হলেই সন্দেহজনক। মুখের ভেতর কোনো ঘা, জিভে ঘা, শরীরের চামড়ায় কোনো ঘা যেটা সারছে না, ব্রেস্টে বা বগলে কোনো পিণ্ড যেটা ব্যথা নেই, পেনলেস লাম্প, ডিমের মতন, ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণ একদম। সেটা বগলেও হতে পারে। গলায় কোনো পেনলেস লাম্প বা ব্যথাহীন পিণ্ড। যে কোনো জিনিসে কষ্ট, শ্বাস নিতে কষ্ট, খাবার গিলতে কষ্ট, আটকে যাচ্ছে, শরীরের যে কোনো জায়গা থেকে ব্যথা নেই কিন্তু রক্ত পড়ছে, পেচ্ছাপে রক্ত, পায়খানায় রক্ত। এটা খুব ট্র্যাজিক, কারণ বেশিরভাগ রেকটাল ক্যান্সার আমরা খুব লেট স্টেজে পাই, কারণ বহুদিন ধরে পাইলস বলেও চিকিৎসা হতে থাকে। থুতুতে রক্ত, বমি করাতে রক্ত, শ্বাসকষ্ট লাং ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। স্মোকারদের ক্ষেত্রে বিশেষ করে যদি গলা বসে যায়, মোর দ্যান 2 উইকস, 2 সপ্তাহ গলা যদি বসে থাকে কিন্তু গলায় কোনো ব্যথা নেই, এটা ভয়েস বক্স বা ল্যারিংস ক্যান্সারের প্রাথমিক লক্ষণ। যেগুলি বলবো খুব আশ্চর্য, কারণ এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের সবসময় হচ্ছে। অ্যাসিডিটি সারছে না, অনন্তকাল অ্যান্টাসিড না খেয়ে একটা এন্ডোস্কোপি করানো উচিত। পায়খানায় রক্ত, একটা কোলোনোস্কোপি করানো উচিত। অম্বল হয়ে যাচ্ছে, ডিসপেপসিয়া হয়ে যাচ্ছে, বা হিমোগ্লোবিন ফল করছে কোনো কারণে, এগুলো হচ্ছে কোথাও শরীরের ভেতর ওকাল্ট ব্লিডিং হচ্ছে। আমি অনেককেই দেখেছি, আপনি যেন একটু আগে বললেন যে বেনাইন ক্যান্সার, এই কপালে হয়তো লাম্প আছে বা এই লাম্প আছে, এবং সেটা কিছুদিন এরকমই থাকলো, ব্যথাও হলো না, পরে হয়তো অপারেট করে বাদ দিয়ে দিল। এবার অনেকেই মনে করবে যে হয়তো লাম্প দেখলাম বা একটা ব্যথা হলো, ওটা কিছুদিনের মধ্যে চলে যাবে। এটা আমরা অনেকের একটা আশা আছে বা অনেকের একটা গর্ব আছে যে না, আমার তো ক্যান্সার হতে পারে না। সবাই মনে করেন।
হ্যাঁ, কিন্তু এইটাই হচ্ছে আমার মুশকিল যে এইটা জিয়ে রাখলাম আমি 1 মাস, এবার এটা কত তাড়াতাড়ি ডেটেরিয়েট করে? 1 মাস দেখা যেতে পারে যে কোনো কিছু। 1 মাসের মধ্যে যদি আমি জেনারেল ফিজিশিয়ানকে দেখিয়ে যদি হ্যাঁ, উপশম না হয় তাহলে এক ধাপ এগিয়ে কোনো স্পেশালিস্টের কাছে গিয়ে, রিজিওনাল স্পেশালিস্ট, ধরুন আপনার গলায় জিভে ঘা সারছে না, ডেন্টিস্টকে গিয়ে দেখান, বা ম্যাক্সিলোফেশিয়াল যারা সার্জন তাদেরকে গিয়ে দেখান। যে কোনো জিনিস ঠিক হচ্ছে না, 1 মাসের বেশি ওয়েট করা উচিত না। ক্যান্সার কোন স্টেজ পর্যন্ত কিউরেবল বা রিভার্সেবল? খুব সোজা উদাহরণ দিতে গেলে, মুখের ক্যান্সার যদি মুখেই থাকে তাহলে স্টেজ 1, আচ্ছা, ছোট অবস্থায়। মুখে একটু বড় হয়ে গেল, আর যে কোনো জায়গায় ক্যান্সার হলে সেটা নিয়ারেস্ট লিম্ফ নোডগুলিতে প্রথমে যায়। আচ্ছা, লিম্ফ নোডগুলি আমাদের সারা শরীরে রয়েছে, দানা 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 ছোট ছোট। ওগুলো হচ্ছে আমাদের ব্যাটল স্টেশন, আমাদের শরীরের লিম্ফোসাইট, সোলজাররা ওখানে বসে থাকে। আচ্ছা, কাজে ক্যান্সার সেলকে প্রথমে ওরা আটকায়। আমাদের সারা শরীরে লিম্ফ নোড রয়েছে, ধরুন মুখে ক্যান্সার, গলার লিম্ফ নোডে আগে যাবে, ওখানে আটকাবে, যুদ্ধ হবে ওখানে লিম্ফোসাইটের সঙ্গে ক্যান্সার সেলের, লিম্ফ নোডটা বড় হবে। লিম্ফ নোড ইজ ইনভলভ বাই দ্য ক্যান্সার। তো ধরুন এই যখন মুখ থেকে গলার লিম্ফ নোডে চলে গেল, লিম্ফ নোডটা বড় হলো, এটা হচ্ছে স্টেজ 2। বেশ তলার দিকে লিম্ফ নোডে চলে এলো, যে ধাপে ধাপে এগোচ্ছে, এগুলো হচ্ছে স্টেজ, সেটা হলো স্টেজ 3। ছড়িয়ে লাংসে চলে গেল, স্টেজ 4। 4টি স্টেজ হয় ক্যান্সারের। কাজে যখন লোকো রিজিওনাল এরিয়া থাকে, আমরা বলি লোকাল বা রিজিওনাল, রিজিওনাল মানে ড্রেনিং লিম্ফ নোড এরিয়াটা, মুখ হলে গলা, ব্রেস্ট হলে বগল, এরকম প্রত্যেকটা একটা ড্রেনিং লিম্ফ নোড এরিয়া রয়েছে। যখন প্রাথমিক জায়গাটায় এবং লিম্ফ নোড এরিয়াটায় রয়েছে, লোকাল রিজিওনাল স্টেজে রয়েছে, এটা 1, 2, 3 ডিপেন্ডিং যে কতটা বেশি ইনভলভমেন্ট। যেই না ওটা এই লোকাল রিজিওনালের বাইরে দূরের অর্গানে চলে গেল, তখন এটাকে আমরা বলি স্টেজ 4। আচ্ছা স্যার, ক্যান্সারের কি কি চিকিৎসা হয়? ক্যান্সারের প্রাথমিক চিকিৎসা মানে বেসিক্যালি 3 রকমভাবে চিকিৎসা করা হয়: সার্জারি, অপারেশন, কেমোথেরাপি, রেডিওথেরাপি হচ্ছে লোকাল রে, যে জায়গাটা অপারেশন হচ্ছে বা জায়গাটা ক্যান্সার হয়েছে সে জায়গাটায় লোকাল রেডিয়েশন দেওয়া, এক্স-রেজ, হাই ইন্টেন্সিটি ইলেকট্রন বিম বা এক্স-রেজ। বিভিন্ন ধরনের ক্যান্সারের বিভিন্ন ধরনের চিকিৎসা হয়, তো কোথায় কোথায় ক্যান্সার হতে পারে? ক্যান্সার একমাত্র হার্ট ছাড়া শরীরের যে কোনো অর্গানে হতে পারে, ব্রেন থেকে শুরু করে পায়ের টোনের অবধি। এবং ওদের কমন ফিচার হচ্ছে ওইটুকুই, একটা গ্রোথ যেটা বাড়ছে, থামছে না, আশেপাশে স্প্রেড করে যাচ্ছে, আর রক্ত দিয়ে অন্যান্য অর্গানে স্প্রেড করে যাচ্ছে। এটা হচ্ছে অনলি কমন প্রপার্টি। বাকি প্রতিটা ক্যান্সার আলাদা অসুখ, মানে বলতে পারেন 200টি আলাদা অসুখ। Which brings us back to our topic of the day, যেটা হচ্ছে ওরাল ক্যান্সার। এই ওরাল ক্যান্সারটা এখন শুনতে পাচ্ছি যে ভারতবর্ষে খুব বেড়ে চলেছে। তো এই ওরাল ক্যান্সার সম্বন্ধে যদি আমাদের কিছু জানান, আর এর চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে যদি কিছু বলেন, খুব ভালো হয়। ওরাল ক্যান্সার মানে মুখের ক্যান্সার, জিভে, গালে মানে ভেতর দিকে, তালুতে, গামসে, এই ফাঁকটায়, জিভের আর গামসের ফাঁকটায়, আচ্ছা, এই প্রত্যেকটা জায়গায় যে ক্যান্সারগুলি হয় এটা ওরাল ক্যান্সার। সারা পৃথিবীতে যত ক্যান্সার হয় তার মধ্যে ওরাল ক্যান্সার অ্যাপ্রক্সিমেটলি 2%। জাস্ট 2%? হ্যাঁ, আচ্ছা। ইন্ডিয়াতে, ভারতবর্ষে যত ক্যান্সার হয় তার মধ্যে ওরাল ক্যান্সার হচ্ছে 50%। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সবচেয়ে কমন ক্যান্সার। এটা খানিকটা কারণটিতে পরে আসছি। মুখের মধ্যে যে কোনো জায়গায় একটা ঘা যখন হচ্ছে, একটা মুখের ভেতর বা জিভে কোথাও একটা ঘা বা সাদা প্যাচ বা লাল প্যাচ, যেটায় ব্যথা নেই, যেটা সারছে না, 1 মাস হয়ে গেল জিনিসটি সারছে না, এটা হচ্ছে প্রাথমিক সিমটম বা সাইন। স্যার, আপনি এইমাত্র বললেন যে এই ভারতবর্ষে ওরাল ক্যান্সার কনস্টিটিউটস টু অ্যাবাউট 50% অফ দ্য টোটাল ক্যান্সার পপুলেশন। কারণটা কি? কারণ একটাই, টোব্যাকো। আমাদের দেশে টোব্যাকো চুইং, শুধু টোব্যাকো চুইং না, সুপুরি, পান, প্রত্যেকটি কার্সিনোজেনিক। মানে সুপুরি, পান, খৈনি, পান মশলা, গুটকা, ওই যে লাল দাঁত মঞ্জন হ্যাঁ, যেটা, হ্যাঁ। ওগুলো সব টোব্যাকো আছে। আচ্ছা, ওই দাঁত মাজছে যে লাল, যেটা দিয়ে লাল দাঁত মঞ্জন গোছের যে ওইটা, জিনিসগুলো হ্যাঁ। দিয়ে, সেটাতেও আপনার সেটা তো, ক্যান্সার হতে পারে। সেটা তো।
আমাদের দেশে বিড়ি খাওয়ার খুব চল আছে উল্টো করে, রিভার্স স্মোকিং। আচ্ছা, লাইটারটা লাইট করে, লাইটেড এন্ডটা ইনসাইড। হ্যাঁ, নর্থ আর ওয়েস্ট ইন্ডিয়ায় খুব চল আছে এটা, যে আমি বিড়িটাকে জ্বালিয়ে মুখের ভিতর রেখে মুখের আমি ভেতরে। সেটাকে। হ্যাঁ, এটা কাজে দু রকমের টোব্যাকো তো আমরা ইউজ করি। স্মোক টোব্যাকো, যেটা সিগারেট বা বিড়ি যেভাবে নর্মালি স্মোক করে লোকে, সেটা করে লাং ক্যান্সার, ল্যারিংস ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার, ব্লাডার ক্যান্সার, এইগুলি। মানে গলার নিচ থেকে যেগুলো ভয়েস বক্স ডাউনওয়ার্ড Voice বহু box ক্যান্সার downward। করে। আচ্ছা, এবং যেটা স্মোকলেস টোব্যাকো মানে চুইং টোব্যাকো প্লাস পান, সুপুরি, দোক্তা, এগুলো মুখের ক্যান্সার করে। আমরা সমস্যাটা কি হয় আমরা দেখেছি যে বিশেষ করে এই যে স্মোকিং যেটা আপনি বলছেন, যে আমরা অনেক সময় স্ক্রিন আইডলসের দেখে, আমাদের হিরোজদের দেখে, হিরোরা স্মোক করছে আমরাও স্মোক করব বলে অনেকে 15-16 বছর বয়স থেকে শুরু করে, তারপর একটা সার্টেন ইউজেজের পর মানে যখন পুরো এডিক্টেড হয়ে যায় তারপর ছাড়তে পারে না এবং অবশেষে সেটা ক্যান্সার হয়। তাই আপনারা একটু মনে রাখবেন যে হিরোকে দেখে যদি স্মোক করতে চান, হিরোর হিরোইজম না পেলেও ক্যান্সারটা ঠিকই পাবেন। আচ্ছা স্যার, আপনার অভিজ্ঞতা অনুযায়ী পুরুষদের বেশি ক্যান্সার হয় না মহিলাদের? আমি ওরাল ক্যান্সারের কথা বলছি। পুরুষদের ওরাল ক্যান্সার বেশি হয়, বেশি হয় ব্যাড হ্যাবিটসগুলোর জন্য। হ্যাবিটসগুলোর জন্য। আচ্ছা স্যার, তাহলে আমরা যদি সাম আপ করি যে ক্যান্সার যাতে আমাদের না হয়, বিশেষ করে ওরাল ক্যান্সার না হয়, বা ক্যান্সার ইন জেনারেল যাতে না হয়, কি কি ডুজ অ্যান্ড ডোন্টস আছে? একটা তো হচ্ছে প্রিভেনশন, যেটা ডুজ অ্যান্ড ডোন্টস, আরেকটা হচ্ছে আর্লি ডিটেকশন। এই দুটোই তো মুক্তির উপায়। প্রিভেনশনে যেতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট রুল নাম্বার 1, রুল নাম্বার 2, রুল নাম্বার 3 হচ্ছে অ্যাভয়েড টোব্যাকো। টোবাকো ইন এনি ফর্ম। আর এছাড়া আমি বলবো লিড আ হেলদি লাইফ, গেট রেগুলার এক্সারসাইজ, রেগুলার আওয়ার্স রাখুন, ঠিক সময়ে খাওয়া দাওয়া করুন। প্রতিটা জিনিসেরই একটা রোল রয়েছে। আলটিমেটলি জিনিসটি জেনেটিক আর হ্যাবিটসের জন্য। হ্যাবিটসটা আমরা কন্ট্রোল করতে পারি, জিন্সটা তো আমরা কন্ট্রোল করতে পারি না। এটা জেনেটিক সূত্র পাওয়া যায়, মানে ভীষণভাবে জেনেটিক, ভীষণভাবে এনভায়রনমেন্ট থেকে। আমরা আজকাল যে এত রকম কেমিক্যালস ইন আওয়ার ফুড অ্যান্ড ওয়াটার, এগুলোর 80% কার্সিনোজেনিক। তো আপনি তো সবকিছু পাল্টে ফেলতে পারেন না। অর্থাৎ যে ফার্টিলাইজার দিয়ে আপনার যে ফল বা সবজি পাকানো হচ্ছে সেটা ঠিকমতো ধুয়ে না খেলে সেটাও ক্যান্সারের কারণ হতে পারে। আর আরেকটা হচ্ছে এই প্রাথমিক সাইন্স অ্যান্ড সিমটমসগুলো সম্বন্ধে ওয়াকিবহাল থাকা। কোনো কিছু হেলথ প্রবলেমকে ইগনোর না করা, সে যত ছোটই মনে হতে পারে পাইলস, কিন্তু পাইলস, হ্যাঁ 90% কেসে পাইলসই হবে, কিন্তু 10% ক্যান্সার হতে পারে। কাজে যে কোনো জিনিসকে ইগনোর না করে এক ধাপ এগিয়ে সেটা ইনভেস্টিগেট করা। থ্যাংক ইউ ডক্টর গুপ্ত, আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য আমরা পেলাম। ক্যান্সার শব্দটি আমাদের মনের মধ্যে একটা ভয় তৈরি করে, কিন্তু আপনি তাকালে দেখবেন চারপাশে এখন চতুর্দিকে আমরা ক্যান্সারের কথা শুনতে পাই। আর সেই জন্যই বোধহয় এই রোগটি সম্পর্কে আমাদের আরও অনেক বেশি জেনে নেওয়া প্রয়োজন, সচেতনতা প্রয়োজন আমাদের। তাই ভিজিটিং আওয়ারের পর আমাদের পরের বিভাগ অর্থাৎ ফেসিলিটিসেও থাকছে এই ক্যান্সার নিয়েই নানান খবর। সঙ্গে অ্যাপোলো ক্লিনিক্যালস আমাদের কিভাবে সাহায্য করতে পারে এক্ষেত্রে, আসুন জেনে নিই। বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আজ অ্যাপোলো ক্লিনিক্যালস ক্যান্সার হাসপাতাল বা AGCH একটি অগ্রগণ্য নাম। বিভিন্ন অঙ্গের ক্যান্সার আক্রান্ত অসংখ্য মানুষের কাছে পূর্ব ভারতে AGCH সম্পূর্ণ ক্যান্সার চিকিৎসার সুরক্ষার ক্ষেত্রে একটি নিরাপদ ও নিশ্চিন্ত আশ্রয়। এখানে বিশেষভাবে প্রশিক্ষিত ও অভিজ্ঞ উচ্চমানের চিকিৎসকদের তত্ত্বাবধানে ব্রেন, হেড অ্যান্ড নেক, থাইরয়েড, ব্রেস্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাইল ট্র্যাক্ট, লিভার বা যকৃৎ, রিপ্রোডাক্টিভ অর্গানস ও বোনসের ক্যান্সারেরও সম্পূর্ণ অত্যাধুনিক চিকিৎসার পরিষেবার বন্দোবস্ত রয়েছে। রোগীদের সর্বোত্তম চিকিৎসা সুরক্ষা দেওয়ার স্বার্থে AGCH-এ ক্যান্সার চিকিৎসার সার্জারির ক্ষেত্রে রয়েছে বিশেষ প্রশিক্ষিত ও অভিজ্ঞ সার্জন, অ্যানাস্থেসিস্ট, নার্স, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট এবং অন্যান্য উপযুক্ত পরিষেবা প্রদানকারী কর্মী সম্মিলিত অঙ্ক সার্জারির একটি নিবেদিত টিম। সার্জারির আগে প্রতি রোগীকেই ব্যাপক পরীক্ষাদি ও মূল্যায়নের মধ্যে দিয়ে যেতে হয়, যা মূলত তাদের এই জাতীয় চিকিৎসা পদ্ধতির জন্য প্রয়োজনীয় ফিটনেসের উপযুক্ততার উপর ফোকাস করে থাকে। সম্পূর্ণ মূল্যায়ন নির্ধারিত হয় বিশেষভাবে
প্রশিক্ষিত উচ্চমানের সার্জনস ও মেডিকেল অঙ্কোলজিস্ট এবং অভিজ্ঞ স্পেশালিটি নার্সদের কড়া তত্ত্বাবধানে এই সম্পূর্ণ প্রক্রিয়াটিতে সার্জন অতি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন এবং রোগীও সজ্ঞানে এতে অংশগ্রহণ করেন। দ্বিতীয় ও সবথেকে গুরুত্বপূর্ণ মূল্যায়নটি বেড সাইডে নির্ধারিত হয় অ্যানাস্থেসিস দ্বারা। এরপরই আসে সার্জারির জন্য অনুমতি নেবার পালা। রোগীকে চিকিৎসা সুরক্ষা প্রদানের সামগ্রিক পদ্ধতিগত খুঁটিনাটি, ঝুঁকিসমূহ লাভ এবং বিকল্প ব্যবস্থার সমগ্র তথ্যাদি যথাযথভাবে ব্যাখ্যা ও আলোচনার পরই সার্জারির জন্য অনুমতি গ্রহণ করা হয়। সার্জারি চলাকালীন প্রতি মুহূর্তে দুজন অভিজ্ঞ অ্যানাস্থেসিস্ট রোগীর মনিটরিংয়ে ব্যস্ত থাকেন। যেহেতু এই প্রকার সার্জারি দীর্ঘ হয়ে থাকে, তাই এক্ষেত্রে সার্জারির সময় প্রয়োজন হয়ে পড়ে সূক্ষ্ম ও খুঁটিনাটি সতর্ক তত্ত্বাবধান। সার্জারির পরবর্তী 2 ঘণ্টা রোগীকে অতি সতর্ক তত্ত্বাবধানের মধ্যে রাখা হয় এবং এই সময় রোগীর জ্ঞান ফিরে আসা ও বেদনাকে যথাসম্ভব বশে রাখার দিকে বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। অপারেটিভ স্যাম্পলস বা নমুনা ল্যাবে নিয়ে যাওয়া হয় পরীক্ষার জন্য এবং অবিলম্বে উত্তরকালীন বায়োপসির ফলাফল জেনে নেওয়া যায়। সার্জারির পর রোগীকে যথাবিধি যত্ন নেওয়া হয় এবং সার্জারির প্রকার বুঝে 2 থেকে 6 দিনের মধ্যে যথাযথ নির্দেশাবলী সহ ডিসচার্জ করে দেওয়া হয়। ক্যান্সার সার্জারির ক্ষেত্রে ক্রমশই বর্ধনশীল হারে ব্যবহৃত হচ্ছে এখানে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি, যেমন রোবটিক সার্জারি এবং অন্যান্য ন্যূনতম ইনভেসিভ সার্জারির পদ্ধতি সকল। এটা মনে রাখা খুবই দরকার যে আর্লি ডায়াগনোসিস, কম্প্রিহেন্সিভ অ্যাসেসমেন্ট, সঠিক ও উপযুক্ত তত্ত্বাবধানে কৃত হাই এন্ড সার্জারি এবং উন্নত পোস্ট অপারেটিভ কেয়ার বা অপারেশনের পরবর্তীকালীন প্রযত্ন পরিষেবাই হল একটি যথাযথ সার্জিক্যাল অঙ্কোলজি কেয়ারের মেরুদণ্ড স্বরূপ। শ্রেষ্ঠ সার্জন, নিবেদিত প্রাণ টিমের সদস্যবৃন্দ এবং আন্তর্জাতিক গুণমানের স্বীকৃতিপ্রাপ্ত প্যাথোলজি পরিষেবার সমন্বয় অ্যাপোলো গ্লেনিগালস ক্যান্সার হাসপাতাল প্রদান করে চলেছে অসংখ্য রোগীকে স্টেট অফ দ্য আর্ট ক্যান্সার চিকিৎসা প্রযত্ন পরিষেবা প্রতিনিয়ত। USDR এবং ফ্যাসিলিটিজের পর প্রতিদিনের মতোই আজও আপনাদের নিয়ে যাব দ্য ট্রুথ অ্যাবাউট বিভাগে। সেই বিভাগ যেখানে আমরা জেনে নিতে পারি হাসপাতাল, চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে অনেক দরকারি খবর। আমাদের সঙ্গে থাকেন হাসপাতাল পরিচালন বিশেষজ্ঞ ডক্টর রূপালী বাসু। আজও আছেন আমাদের সবার জন্য। নমস্তে, গুড ইভিনিং। কেমন আছেন আপনারা? সবাই ভালো তো? আজকে আমরা ডায়েট এবং নিউট্রিশন বা পুষ্টি নিয়ে কিছু কথা বলবো। ভারতবর্ষে, বিশেষত পশ্চিমবঙ্গে অপুষ্টি একটা সমস্যা, বিশেষত স্পেশালি শিশু এবং মহিলারা এর শিকার। তারও আগে কিন্তু জানা দরকার আমাদের যে সঠিক খাদ্য বলতে কি বোঝায় বা পুষ্টি বা কি। সঠিক খাদ্য বলতে বোঝায় কিন্তু সুষম খাদ্য, ব্যালেন্সড ডায়েট, যে খাবারে শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল, এই 6 শ্রেণীর উপাদান যথাযথ পরিমাণে রয়েছে। একটা কথা জেনে রাখা উচিত যে মানুষের স্বাস্থ্য অনেকটা নির্ভর করে সঠিক খাদ্যাভ্যাসের ওপর। দেহের ওজন, শরীরবৃত্তি ও গঠনের ভেদাভেদ এই অনুযায়ী পাল্টে যায় খাদ্য গ্রহণের প্রকার এবং তার সাথে জড়িত থাকে পুষ্টির প্রশ্ন। গ্রহণ করা খাদ্যের যে সার পদার্থ, যে অংশটুকু দেহ গঠন করতে আমাদের কাজে লাগে, এটাকেই আমরা কিন্তু পুষ্টি বলি। আর পুষ্টি ভীষণভাবে নির্ভর করে উপযুক্ত খাদ্যাভ্যাসের ওপর। যদি আমাদের প্রাচীন ভারতের সনাতন শাস্ত্রের দিকে চোখ ফেরাই, তাহলে দেখব সেখানে 3 রকমের আহার আছে: সাত্ত্বিক আহার, রাজসিক আহার আর তামসিক আহার। আজকেও কিন্তু পুষ্টিবিজ্ঞান সেখানেই দাঁড়িয়ে আছে। তবে আজকের পুষ্টিবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ নেয়। আসলে খাদ্য বা পুষ্টি সম্পর্কে সচেতনতা থাকলে সুষম খাদ্য বেছে নিতে বা ব্যালেন্স ডায়েট করতে খুব সুবিধা হয়। আমরা যেসব খাদ্য খাই
সেটাকে 6টি শ্রেণীতে ভাগ করা যায়, সেটা আগেই বলেছি। সাধারণত কিন্তু আমরা এই প্রোটিন, ভিটামিন, খনিজ লবণ যথেষ্ট পরিমাণে গ্রহণ করি না। আর অ্যানিমিয়া প্রধানত হয় কিন্তু আয়রন, ফলিক অ্যাসিড নামক ভিটামিন এবং ভিটামিন B12 এর অভাবে। এছাড়া B6, ভিটামিন সি, কপারের অভাবেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। যারা বেশি পরিশ্রম করেন তাদের ক্ষেত্রে স্নেহ পদার্থ, ফ্যাটের প্রয়োজন যথেষ্ট। এরকমই ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের রোগ ইত্যাদির ক্ষেত্রে ডায়েট পাল্টে যায়। আর সঠিক খাদ্যাভ্যাস আপনাকে দিতে পারে উন্নত জীবন, উন্নত স্বাস্থ্য আর দীর্ঘ আয়ু। শেষ করার আগে ডায়েটের সাধারণ কয়েকটা নিয়মের কথা বলি। 1 নম্বর, বেশি খেলেই যে শরীর বেশি ভালো থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল। 2 নম্বর, সকালে এবং দুপুরে পর্যাপ্ত পরিমাণে খাবার খান, রাত্রে হালকা খাবার। 3 নম্বর, প্রতিদিন সময় মতো খাবার যদি একটা অভ্যেস করতে পারেন খুব ভালো হয়। 4 নম্বর, খিদে এবং হজম শক্তি বুঝে খেতে হবে। 5 নম্বর, রোগীদের ক্ষেত্রে ডায়েটে সংযম দরকার। 6 নম্বর, ডায়েট ঠিক করে দেবেন প্রশিক্ষণপ্রাপ্ত ডায়েটিশিয়ান। 7 নম্বর, খুব তাড়াতাড়ি বা একেবারে পেট ভরে খাওয়া পুষ্টির একেবারে পরিপন্থী। আজ এই পর্যন্ত, আবার সামনের সপ্তাহে দেখা হবে। নমস্তে।这青睐